নমস্কার। এখন শোনাতে চলেছি নরেন্দ্রনাথ মিত্রর লেখা একটি ছোট গল্প, ঘড়ি। সঙ্গে থাকুন। ছেলেবেলা থেকেই ঘড়ি আমি খুব ভালোবাসতাম। প্রথম ঘড়ি দেখি যতদূর মনে পড়ে রায়দের বাড়ির বৈঠকখানায়। বেশ বড় একটি দেয়াল ঘড়ি। করতালের মতো পেন্ডুলামটি অনবরত ডাইনে থেকে বাঁয়ে, বাঁ থেকে ডাইনে দুলে চলেছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম আর ভাবতাম, এমন একটি ঘড়ি যদি আমাদের থাকতো। রায়দের সেই বৈঠকখানায় আসবাবপত্রের তেমন সমারোহ ছিল না। বড় বড় দুখানা তক্তপোষ ঘরের আধখানা কি আরও বেশি জুড়ে রেখেছিল। সেই তক্তপোষের ওপর শতরঞ্চি পাতা, তার উপর সাদা চাদরের ফরাশ। সেই চাদর যে সবসময় ধপধপে ফর্সা থাকতো তা নয়, বরং বেশিরভাগ দিনই আধময়লা দেখতে পেতাম। আর ছিল কয়েকখানা চেয়ার, সেগুলিও পালিশের অভাবে কালো হয়ে গিয়েছিল। ওই ঘরে আর কিছু আমার কাছে তেমন দেখবার মতো ছিল না। আমি দেখতাম ওই ঘড়িটা, আমি চেয়ে চেয়ে দেখতাম ওই ঘড়িটা। সেই ঘড়িও অবশ্য নতুন ছিল না। ডায়ালটা কেমন যেন ময়লা হয়ে গিয়েছিল, তবুও সেই ঘড়ি আমার নয়ন রঞ্জন করত। রায়বাড়িতে তখন পাশাপাশি দুখানা দুর্গাপুজো হতো। আনন্দ উৎসবের কত সমারোহ! কি সুন্দর লাগতো প্রতিমার মুখ, অসুর সিংহের লড়াই, ঢুলিদের বাজনা, পাঁঠা বলি। কিন্তু ফিরে আসবার সময় আমি একবার করে ঘড়িটি দেখে আসতে ভুলতাম না। যখন ঘড়ি দেখতে শিখিনি তখনও সেই ঘড়ি দেখতাম। মনে আছে, একবার ওই রকম এক পুজোর দিনেই বাবাকে চুপি চুপি বলেছিলাম, বাবা, আমাকে ওই রকম একটা ঘড়ি কিনে দেবেন? বাবা একটু হেসে বলেছিলেন, অমন ঘড়ি কিনে রাখবে কোথায়? আমাদের তো পাকা বাড়ি নেই। বড় হও, ভালো করে লেখাপড়া শেখো, তারপর ঘড়ি কিনো। আমি হতাশ হয়ে পড়তাম। কবে কতকাল পরে বড় হব, বড় লোক হব, তারপর বড় ঘড়ির মালিক হব। তারক রায় মশাই ছিলেন রায়দের এক কর্তা। ওদের বাড়িতে যে দুর্গাপুজো হতো, তিনি ছিলেন তাদের 6 আনার শরিক। তিনি একটু খোনা গলায় কথা বলতেন। বেশ সুপুরুষ ছিলেন ভদ্রলোক। মন্দিরে গলবস্ত্র হয়ে প্রণাম সেরে বেরিয়ে আসতেই আমাদের সঙ্গে তার দেখা হয়ে গেল। দাঁড়িয়ে পড়লেন, হেসে বললেন, বাপ ছেলেই কি পরামর্শ হচ্ছে? বাবা হেসে বললেন, ছেলের আমার ওই রকম একটি ওয়াল ক্লক চাই। রায়মশাই বললেন, তা দিন না কিনে মিত্তি মশাই, এমন তো কিছু দাম নয়। বাবা বললেন, দামের জন্য নয়, ও ঘড়ি রাখবো কোথায়? তা ঠিক, আমাদের তো পাকা বাড়ির পাকা দেওয়াল নয়। উত্তর, দক্ষিণ, পূব, পশ্চিম প্রত্যেক ভিটেতেই একখানা করে ঘর আছে অবশ্য, কিন্তু সেসব ঘরের ভিত মাটির, চাল ঢেউ খেলানো করগেটের টিনের, আর বেড়াগুলি কোনো ঘরে টিনের, কোনো ঘরের বাঁশের কি কাঠের। কিন্তু ঘড়ি কিনলে কি আর মিস্ত্রি দিয়ে কায়দা করে টাঙাবার ব্যবস্থা করা যায় না? বাবা কিনবেন না, তাই ওইসব অজুহাত। পাকা দেয়াল না থাকলেও বড় ঘড়ি রাখা যায়, তা দেখলাম আমাদের গাঁয়ের এমই স্কুলে, মিডিল ইংলিশ স্কুল। আজকাল এ ধরনের স্কুল আর নেই। সেই স্কুলের পূব দিকের ঘরখানায় টিচার রুম আর লাইব্রেরি রুম। সেই ঘরের দক্ষিণ দিকের বেড়ার সঙ্গে একটি কাঠের বাক্স আঁটা। সেই বাক্সের মধ্যে নতুন একটি ঘড়ি, রায়দের বৈঠকখানার মতো অত বড় ঘড়ি নয়, তবে বেশ ঝকঝকে তকতকে, দিব্যি দেখতে। কে বলে টিনের বেড়ায় বা টিনের দেওয়ালে বড় ঘড়ি রাখা যায় না? কায়দা থাকলে সব জায়গায় সব জিনিস রাখা যায়। বাবার কিনবার ইচ্ছে নেই তাই। থার্ড মাস্টার জগৎবন্ধু সাহা আমাদের ক্লাস 5-এ ইংরেজি পড়ান।
তিনি সেদিন ক্লাসে এসে একটি প্রবন্ধ লিখতে দিলেন। যে জিনিস তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই নিয়ে প্রবন্ধ, দ্য থিং ইউ লাভ মোস্ট, তার সম্বন্ধে ইংরেজিতে 10 লাইনের একটি প্রবন্ধ লিখতে হবে। কেউ লিখল কলম সম্বন্ধে, কেউ লিখল ফুটবলের কথা, আমি লিখলাম ঘড়ির কথা। সবচেয়ে বেশি ভালোবাসি যে কি তা তো জানি না, তাই ঘড়িটার কথাই লিখলাম। কিন্তু তার সম্বন্ধে 10টি বাক্য বানিয়ে বানিয়ে লিখি কি করে, তাও আবার ইংরেজিতে। যাই হোক, ধানাই পানাই করে কয়েক লাইন লিখে তো দিলাম। যত রকমের ঘড়ি দেখেছি, ওয়াল ক্লক, পকেট ওয়াচ, রিস্ট ওয়াচ, সবগুলির একটা তালিকা দিলাম। থার্ড মাস্টার সেই প্রবন্ধ পড়ে আমাকে তার টেবিলের সামনে ডেকে পাঠালেন। কথা বলার সময় তার চোখ দুটি গোল হয়ে উঠত। সেই গোল চোখে তাকিয়ে তিনি বললেন, তুই বুঝি ঘড়ি সবচেয়ে বেশি ভালোবাসিস? হ্যাঁ স্যার, থার্ড মাস্টার বললেন। শুধু ভালোবাসলেই তো হয় না, 10টি সেন্টেন্স লিখতে 12টি ভুল করেছিস। যেমন বানান ভুল, তেমনি গ্রামারে ভুল। ঘড়ির ইউজ সম্বন্ধে একটি কথাও লিখতে পারিসনি। ঘড়ি কি শুধু একটা ফার্নিচার? না স্যার, থার্ড মাস্টার বললেন। ঘড়ি আমাদের পাংচুয়াল হতে বলে। ঘড়ি বলে সময়ের কাজ সময়ে করো, কাজ ফেলে রেখো না। যেদিন নির্ভুল করে ভালো করে লিখতে পারবি, তোর বাবাকে বলবো একটা ঘড়ি কিনে তোকে দেবেন। মনে মনে ভাবলাম, হায়, কবে সেদিন আসবে? নির্ভুল প্রবন্ধ কবেই বা লিখতে পারবো, কবেই বা বাঁধবো মণিবন্ধে ঘড়ি। বাবা ওয়াল ক্লক কিনলেন না, কিন্তু তার একটি পকেট ওয়াচ আছে তা দেখতে পাই। ঘড়িটি অন্য সময় বেড়ায় ঝুলানো থাকে। কোর্টে যাওয়ার সময় তিনি সেটিকে পকেটে করে নিয়ে যান। সে ঘড়ি আমাদের ছোঁয়ার জো নেই। ছুতে গেলেই মা হাঁ হাঁ করে ওঠেন, এই ভেঙে ফেলবি, নষ্ট করে ফেলবি। আমার ঘড়ির আবদার দেখে বরদা একটা টাইম পিস ঘড়ি কলকাতা থেকে পাঠিয়ে দিলেন, কিন্তু সে ঘড়িও পুরোপুরি আমার আয়ত্তে এলো না। সে ঘড়ি রইল আলমারির মাথার উপর। মণি কাকা তাতে চাবি দেন, আবার যথাস্থানে ঠিক করে রাখেন। একান্ত নিজস্ব একটি ঘড়ি কি আমার কোনোদিনই হবে না? PM বাগচির পঞ্জিকার বহু ঘড়ির বিজ্ঞাপন থাকে। কত রকম কত ঘড়ির বিজ্ঞাপন, বড় ছোট মাঝারি কত ঘড়ি যে আছে কলকাতার দোকানগুলিতে তার ঠিক নেই। আমি কানু আর বাচ্চুর সঙ্গে মিলে পরামর্শ করতে থাকি কোন কোন ঘড়ি আমরা কিনতে পারি। একটা বড় ওয়াল ক্লক থাকবে, সেটা পশ্চিমের ঘরের বারান্দায় যে কাঠের বেড়া আছে সেখানে টাঙিয়ে রাখবো। তাছাড়া আরেকটা রিস্ট ওয়াচ থাকবে আমার হাতে। বাচ্চু অমনি প্রতিবাদ করে উঠল, বারে, তুমি তো ভারী স্বার্থপর। একটা ঘড়ি দিয়ে কি হবে? তুমি ঘড়ি পরবে আর আমরা বুঝি খালি হাতে ঘুরে বেড়াবো? আমি বললাম, তুই তো ভারী হিংসুটে, তোরা এখনও বোর্ড স্কুলের ছাত্র। বোর্ড স্কুলের ছাত্ররা আবার ঘড়ি পরে নাকি? কানু বলল, তা যদি বলো তাহলে এমই স্কুলের ছাত্ররাই কি ঘড়ি পরে? হাই স্কুলের ছাত্ররাও পড়ে না। কলেজে যাওয়ার আগে তুমি ঘড়ির কোনো আশাই করতে পারো না, চুপচাপ বসে থাকো। জিপ তো নয় যেন ঘড়ির দুটি কাঁটা। আমি শেষ পর্যন্ত ভাইদের সঙ্গে সন্ধি করলাম, আচ্ছা তোরাও পড়িস, তোদের জন্য একটা করে ঘড়ি কিনবো। কানু আর বাচ্চু পরে রায়বাড়ির বোর্ড স্কুলে। আমি বর্ষার দিনে একই নৌকায় আমার সাথেই ওরা স্কুলে যায়। অনাথ নৌকোবাই। কোনোদিন ওদের দুজনকে খালের পাড়ে রায়দের বাঁধা পুকুরের উঁচু পাড়ের উপর নামিয়ে দিয়ে যায়। ওরা সেখান থেকে হেঁটে ওদের স্কুলে চলে যায়। রায়দের বাড়ি তো নয় যেন ছোট্ট একটি শহর। ওদের সকলেরই কোঠা বাড়ি, মাঝে মাঝে 2-1খানা করে টিনের ঘর আছে। 50-60 ঘর শরিক কি তারও বেশি। কয়েক পুরুষ ধরে রায়রা বাস করছেন ওই বাড়িতে। পূবে দক্ষিণে বাড়ি অনেক বেড়েছে, আবার ভাগাভাগির ফলে অনেক অলিগলিরও সৃষ্টি হয়েছে। আমি যে এমই স্কুলে পড়ি সেই স্কুলটি মাঠের মধ্যে। বর্ষার দিনে সেই মাঠ হয় সমুদ্র।
জল আর জল, চারিদিকে জল। কোনো রকমে খানিকটা উঁচু ডাঙার উপর স্কুলটি ভেসে থাকে। স্কুলের চারিদিকে ডিঙি নৌকোগুলো ভিড়ানো থাকে। যারা আবার গরিব তারা আসে কলার ভেলায় কি তালগাছের ডোঙা বেয়ে স্কুল করতে। ছুটির আগে আগে নৌকো নিয়ে অনাথ এসে হাজির হয়। সুবিধে মতো হয় আমাকে আগে নৌকোয় তোলে, না হয় ওদের দুজনকে। সেদিন আমারই আগে ছুটি হয়ে গেল। ছুটির ঘন্টা যে কি মধুর। বোর্ড স্কুলের পাশে গাঁয়ের পোস্ট অফিস, টিনের ছোট্ট একটু ঘর। সেই ঘরের মধ্যে ছেলেবেলায় আমরা বিশেষ ঢুকতে পেতাম না। বাইরের জানলায় দাঁড়িয়ে পোস্টকার্ড কি খাম কিনতাম, কি চিঠিপত্র এলে ডেলিভারি নিতাম। এই পোস্ট অফিস আমার মনে ভারী রোমাঞ্চ জাগাতো। পোস্ট অফিসটি শুধু রায়বাড়ির না, সদরদি গ্রামের নয়, সারা পৃথিবীর সঙ্গে এর যোগাযোগ। বোর্ড স্কুলের কার্তিক নাগ একই সঙ্গে স্কুলেরও মাস্টার, আবার পোস্ট অফিসেরও মাস্টার। স্কুল আর পোস্ট অফিস তো একেবারে পাশাপাশি। তিনি স্কুলে পড়াতে পড়াতে পোস্ট অফিসে চলে যেতেন, আবার পোস্ট অফিসের চিঠিপত্রগুলো সিল মারতে মারতে স্কুলে চলে আসতেন। সেদিন 3 ভাই যুক্তি করে পোস্ট অফিস থেকে 6 পয়সা দিয়ে একখানি পোস্ট কার্ড নিয়ে গেলাম। টিফিনের জন্য 2-4টি করে পয়সা আমরা রোজ পেতাম। বাড়িতে ফিরে এসে কলকাতার রাধা বাজারের এক ঘড়ি ব্যবসায়ীর কাছে আমরা চিঠি লিখলাম, আমাদের জন্য 4টি ঘড়ি আপনারা ভিপি করে পাঠান। চিঠিখানা খুব গোপন করেই রেখেছিলাম, পরদিন স্কুল যাওয়ার সময় পোস্ট করব। কিন্তু অনাথ ঘরের শত্রু বিভীষণ। সে আগে থেকেই কি করে সব টের পেয়েছে। আমরা যখন ঘুমিয়ে পড়েছি চিঠিখানা বাবার হাতে তুলে দিয়েছে। পরদিন ভোরে উঠে বাবা খুব বকুলি লাগালেন। এই বুঝি বিদ্যে হচ্ছে? কি সাহস, ঘড়ির জন্য অর্ডার দেওয়া হয়েছে কলকাতায়? ঘড়ির দাম দেবে কে শুনি? তোদের 3টেকে বিক্রি করলেও তো ঘড়ির দাম উঠবে না। বাবা পোস্টকার্ডখানা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন। আমরা অনাথের সঙ্গে 2-3 দিন কথা বন্ধ করে রইলাম, কিন্তু তাতে ওর কি এসে যায়। আমাদের বাড়িতে তখন 2টি মণ্ডপ ঘর ছিল। একখানি মনসার মণ্ডপ, সেখানি বড়, বছরে একবার করে মনসা পুজো হতো। কিন্তু সারা বছর মাটির প্রতিমা মণ্ডপে থাকতো। এছাড়া একখানি ছোট মণ্ডপে আমরা রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করেছিলাম, সে মূর্তিও মাটির। আমি নিজে সেই যুগল মূর্তির পূজা করতাম। আরতির ভার ছিল কানুর উপর। বাচ্চু কখনো বাঁশি বাজাতো, কখনো শাঁখে ফু দিত। 2 মন্দিরেই নতমস্তকে আমি মানত করলাম, মা মনসা, আমাকে একটি ঘড়ি দিও মা। রাধাকৃষ্ণের মণ্ডপের সামনে এসে জোর হাতে বলি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, 3টি ঘড়ির দরকার নেই, একটি ঘড়ি যেন আমরা পাই, 3 জনে মিলে ভাগাভাগি করে আমরা পরব। আমাদের বাড়ি থেকে কিছু দূরে রাহা বাড়ি। সেই বাড়ির যোগেন রাহা, দিগিন রাহা 2 ভাই, বাবার ভাইয়ের মতো, বন্ধুর মতো। দুজনেই কলকাতায় থাকেন। একজন কাজ করেন আবগারি বিভাগে, আরেকজন নিজেদের ফার্নিচারের বিজনেস দেখেন। সেদিন 2 ভাই একসঙ্গে গ্রামে এলেন। কি যেন বৈষয়িক কাজ ছিল। বাবা তাদের নিমন্ত্রণ করে খাওয়ালেন। খাওয়া দাওয়ার পর অনেক রাত অবধি পাশা খেললেন। পাশা খেলা দেখতে আমার খুব ভালো লাগে। দেখতে দেখতে ঘুম পেল, শুতে গেলাম। পরদিন ভোরে উঠে কয়লার গুঁড়ো দিয়ে দাঁত মেজে পুকুরের ঘাটে মুখ ধুতে গেলাম। 2-3টি ঘাট আছে পুকুরে, তালের পৈঠা দিয়ে ঘাট বাঁধা। একটা ঘাট উত্তর প্রান্তে, আরেকটা দক্ষিণ প্রান্তে। দক্ষিণের সেই ঘাটে বসে মুখ ধুচ্ছি, হঠাৎ দেখি নিচে পৈঠার কাছে কি যেন একটা চকচক করছে। নিচু হয়ে জলের মধ্যে হাত ডুবিয়ে দিলাম। তুলতেই দেখি একটি সোনার হাত ঘড়ি। ব্যান্ডটি চামড়ার, কিন্তু আসল ঘড়িটি সোনায় মোড়া। আমি ভাবলাম এ নিশ্চয়ই জোড়া দেবতার দান। একই সঙ্গে মনসা আর শ্রীকৃষ্ণ এই ঘড়ি আমাকে পাঠিয়েছেন। এত প্রার্থনা করেছি, না শুনে কি পারেন? আমিও যা মানত করেছি তা দেব। মনসাকে দুধকলা দিয়ে পুজো দেব, আর কৃষ্ণের মণ্ডপের সামনে হরির লুট দেব সন্দেশ দিয়ে। ঘড়িটা এনে ছোট বইয়ের আলমারিটার মধ্যে রেখে দিলাম। সে আলমারির চাবি নেই, কিন্তু পশ্চিম ঘরের বারান্দায় কোণের দিকে টেবিলের চেয়ারের পাশে সে আলমারিটা একান্ত আমারই।
কেউ তা বড় একটা খোলে না। কিন্তু সেদিন আমার পড়ায় মন বসলো না। 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর আমি গিয়ে আলমারি খুলি আর ঘড়িটি বার করে দেখি। খুব ইচ্ছে হয় হাতে বেঁধে ঘুরে বেড়াই, কিন্তু কিসের যেন একটা ভয় আমার বুক ঢিপ ঢিপ করতে থাকে। ঘড়িটা জলের মধ্যে পড়ে থাকলেও বন্ধ হয়ে যায়নি, চলছে। কানের কাছে নিয়ে দেখলাম মৃদু শব্দ হচ্ছে টিক টিক টিক। আমার বুকের মধ্যে একই সঙ্গে ভয় আর আনন্দের পেন্ডুলাম দুলছে ঢিপ 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 ঢিপ। এই ঘড়িটি আমার একান্তই আমার। এতদিন বাদে আমি একটি দামি ঘড়ির অধিকারী হয়েছি। সর্পমাতা মনসা বংশীধর শ্রীকৃষ্ণ যুগল দেবতা বর পাঠিয়েছেন জলাধিপতি বরুণ দেবতার হাত দিয়ে। বারবার আলমারি খুলে কি দেখছিস রে? জিনিসটা কি? মা কখন এসে পেছন ফিরে দাঁড়িয়েছেন লক্ষ্যই করিনি। মুখ ফিরিয়ে বললাম, ও ও কিছু না। মা বললেন, কিছু না কি রে? আমি দেখলাম চকচক করছে কি একটা জিনিস, দেখি দেখি। আমি তাড়াতাড়ি হাতের মুঠির মধ্যে ঘড়িটাকে লুকিয়ে ফেললাম, কিন্তু আমার সেই বজ্রমুষ্টি খুলতে মার 1 নিমেষের বেশি সময় লাগলো না। মা বললেন, এই তো সেই যোগেন রাহার ঘড়ি। আমি রাগ করে বললাম, যোগেন রাহা টাহা বুঝি নে, এ ঘড়ি আমার। এ ঘড়ি আমি আমাদের পুকুরের পৈঠার কাছে কুড়িয়ে পেয়েছি। মা হেসে বললেন, কুড়িয়ে পেলে এই জিনিসটা তোর হয়ে গেল? পাগল কোথাকার! রাত দুপুর পর্যন্ত এই ঘড়ির জন্য কাল কত খোঁজাখুঁজি। পাশা খেলতে খেলতে যোগেনবাবু 2-1 বার পুকুরের ঘাটে গিয়েছিলেন। পুকুরের দিকটাও খুঁজে দেখা হয়েছিল, কিন্তু কারো চোখে পড়েনি। যাক বাবা, পরের হারানো জিনিস পাওয়া গেছে, ভালোই হয়েছে। খবর পেয়ে যোগেন রাহা তাদের ডিঙি নৌকো করে আমাদের বাড়িতে এসে হাজির হলেন। লম্বা ছিপছিপে চেহারা, এক মাথা টাক, এক মুখ হাসি। সেই হাসি দেখে আমার পিত্তি জ্বলে গেল। ঘড়িটি নিয়ে যোগেন রাহা একবার কানের কাছে ধরলেন, তারপর বাঁ হাতে এঁটে পড়লেন ব্যান্ডটি। ঘড়িটা পুকুরের মধ্যে কি করে পড়লো তার নানা রকম ব্যাখ্যা ট্যাখ্যা চলতে লাগলো। পাশা খেলায় মত্ত যোগেন রাহা হয়তো ব্যান্ডটা ভালো করে না লাগিয়ে পুকুর ঘাটে হাত মুখ ধুতে গিয়েছিলেন, অথচ খোঁজাখুঁজির সময় বলেছিলেন, না না, আমি ওখানে যাইনি। কিন্তু এসব গবেষণায় আমার কোনো উৎসাহ ছিল না। আমি মুখ ফাড় করে একদিকে দাঁড়িয়েছিলাম। যোগেন কাকা বললেন, পল্টু, অমন গোমরা মুখ হয়ে দাঁড়িয়ে রইলে কেন? তোমার জন্যই তো ঘড়িটা ফিরে পেলাম। মা হেসে বললেন, পল্টুকে একটা প্রাইজ দেবেন তো রাহামশাই, ওর খুব ঘড়ির শখ। যোগেন রাহাও হেসে বললেন, তাই নাকি? আচ্ছা, ওকে আমি মস্ত বড় একটা ঘড়ি কিনে দেবো। মা আমার মুখের দিকে একবার তাকালেন, তারপর হেসে বললেন, মস্ত বড় ঘড়ি তো আর হাতে পড়তে পারবে না, ছোট্ট একটা ঘড়ি কিনে দেবেন, পড়বে। নিশ্চয়ই দেবো, কলকাতায় গিয়েই পাঠিয়ে দেবো। যোগেন কাকা আমার পিঠ চাপড়ে দিয়ে বিদায় নিলেন। আমি মনে মনে বললাম, ইস, সে ঘড়ি এলে আমি নেবই না। রাত পড়বার পর ফের আমি কিন্তু একটা ঘড়ির আশা করতে লাগলাম। স্বপ্ন দেখতে লাগলাম কলকাতা থেকে আমার নামে একটি ঘড়ি আসবে। যোগেন কাকাই পাঠাবেন। আমাদের ছোট পোস্ট অফিস থেকে আমি সেই পার্সেলটি হাতে করে নেব। নিজের হাতে প্যাকেট খুলব, তার ভেতর থেকে বেরোবে একটি চকচকে দামি ঘড়ি। কিন্তু সেই পার্সেল আর এলো না। সেই ঘড়ি আমার দুঃখের, হতাশার, গভীর এক প্রচ্ছন্ন বেদনার, প্রথম কৈশোরের প্রথম অতৃপ্ত বাসনার সোনার ঘড়ি হয়েই রইল। এতক্ষণ শুনলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি ছোট গল্প, ঘড়ি। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।